বিজয় হাঁটা বন্ধ করে বলল, তুমি এসব জানো? কিছুদিন আগেই জানতে পেরেছি। বিজয় আমাকে হাত ধরে নিয়ে গিয়ে পার্কের একটা দোলনায় বসালো। আমি আসলে চেয়েছিলাম, আচ্ছা বিজয়, আমি কি কখনো তোমার কাছ থেকে এসব কিছু চেয়েছি? বাড়ি, টাকা পয়সা এসব দিয়ে আমি কি করব? আমার তো এসবের কোনো দরকার ছিল না, কখনো নেইও। আমি তো শুধু এক ছাদের নিচে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সুখী হতে চেয়েছিলাম তোমাকে নিয়ে। সুখী হতে বেশি টাকার প্রয়োজন হয় না, প্রিয় মানুষটাকে নিয়ে অল্পতেই সুখী হওয়া যায়। বিজয়, টাকা পয়সা কি জীবনের সব? তুমি আমার জন্য এত কিছু না করেও যদি আমাকে একটু ভালোবাসতে তাহলে আমি খুশি ছিলাম। সুফিয়া, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। এ কেমন ভালোবাসা তোমার? এমন ভালোবাসা তো আমি চাইনি, যে ভালোবাসা দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে, যে ভালোবাসা তিলে তিলে মানুষকে মন থেকে শেষ করে দেয়। সুফিয়া, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো পিছুটান থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। নতুন করে বাঁচার চেষ্টা করব। সত্যি কি সেটা আর সম্ভব? তুমি চাইলেই সম্ভব? না বিজয়, আমি চাইলেই যদি সব হতো তাহলে আমি তোমাকে নিজের করে রাখতে চেয়েছিলাম, কই রাখতে পারিনি তো। তুমি আমি একসাথে থাকা, এটা এখন শুধুই একটা মিথ্যা স্বপ্ন। মিথ্যে স্বপ্ন দেখে আনন্দ পাওয়া গেলেও ভালো থাকা যায় না। এসব বলে আর কোনো লাভ নেই, চলো বাসায় যাই, রাত হয়ে আসছে। বিজয় আর কিছুই বলল না, চুপ করে শুধু বারবার দেখছিল আমায়। বিজয় আর আমি দুজনে একসাথে বাসায় ঢুকলাম। অফিস হয়ে আসার সময় সাজ্জাদ আমাকে দরকারি সকল কাগজপত্র আগে দিয়ে দিছিল। আমি সাজ্জাদকে বলছিলাম কাগজপত্রগুলোর ফটোকপি করে দিতে, যাতে বিজয়কে একটা দেখানোর জন্য দিতে পারি। যদি আসলটা দেই, পরে যদি সেগুলো আবার সে ছিঁড়ে ফেলে, আমি কোনো রিস্ক নিতে চাই না এ ব্যাপারে। বাসায় ঢুকে আমি বিজয়ের হাতে একটা খাম তুলে দিয়ে বললাম, এইটা তোমার সারপ্রাইজ। কি এইটা? খুলে দেখলেই তো বুঝবে। বিজয় তখনই খুলতে চাইলো। আমি বললাম, এখন না, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর দেখো। ছোটকেও দেখিও, ও দেখলে খুশি হবে। আমি ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। মাকে বললাম, মা আমি কালকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? দুবাইতে। দুবাইতে মানে? ওখানে কেন? এখন থেকে ওখানেই থাকবো। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলি মা? তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না। তাছাড়া তুই তো আমাকে কথা দিছিলি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কিন্তু এখন দেশ ছেড়েই চলে যাচ্ছিস। পৃথিবীতে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না মা। আপনি বাবাকে কত ভালোবাসতেন, সে ছিল আপনার অনেক কাছের মানুষ। তাকে ছাড়া এখন বাঁচতে পারছেন, আমাকে ছাড়াও আপনি বাঁচতে পারবেন। আর মা কথা দেওয়ার কথা বলছেন, কত মানুষ অনেক বড় বড় কথা দিয়ে নিমিষেই ভুলে যায়। প্রয়োজনে ভালোবাসার মানুষকেও ছেড়ে দেয়, আর আমি তো সামান্য ছাড়ছি মাত্র। আর আমি বাড়ি ছেড়ে চলে গেলে কারো কোনো ক্ষতি হবে না, বরং ভালোই হবে। অভিমান করিস না মা। রাগ করেছিস? না মা, রাগ না, অভিমান না, কোনোটাই না। শুধু এই হাঁপিয়ে যাওয়া জীবন থেকে বেরিয়ে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। অন্য কারো সংসারে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না। এসব থেকে দূরে গিয়ে একটু নিজের মতো বাঁচতে চাই। মা দয়া করে আমাকে আর বাধা দিয়েন না। আপনি বাধা দিলেও আমি সেটা মানতে পারবো না। শুধুমাত্র একটু দোয়া করবেন আমার জন্য, তাহলেই হবে। শাশুড়িকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে এসেছি, কারণ আমি জানি আমি ওখানে থাকলে সে আবার কান্নাকাটি শুরু করে দিবে। ঘরে এসে ব্যাগপত্র গোছাচ্ছিলাম, বিজয় এসে আমাকে সজোরে একটা কি নাটক শুরু করছো তুমি? চাকরি করো বলে যা খুশি তাই করবে? তোমার দুবাই যাওয়া ক্যান্সেল। আমি তোমাকে যেতে দিব না। তুমি এক পাও বাসার বাইরে বের হতে পারবে না। আজ থেকে তোমার চাকরি করা বন্ধ। মনে থাকে যেন এই কথাটা। ভুলে যেও না আমি এখন পর্যন্ত তোমার স্বামী। ভুলে যাইনি, তুমি আমার স্বামী। খুব ভালো করেই মনে আছে। তুমি তো আমার ওই স্বামী যে নাকি নতুন বউ পেয়ে বাসর রাতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। তুমি তো আমার ওই স্বামী যে আমার সতীনের 2 বাচ্চার বাবা। তুমি তো আমার ওই স্বামী যে নিজের মায়ের কথা রাখতে গিয়ে আমাকে ময়লার মতো ছুঁড়ে ফেলেছিলে। এত ভালোবাসার স্বামীকে আমি কিভাবে ভুলতে পারি? বিজয় একটু কাছে এসে বলল, আমি পুরোটাই বাধ্য হয়ে করেছি সুফিয়া, সেটা তুমিও জানো। আর তুমি আমাকে বিয়ে করার জন্য বাধ্য করেছিলে। বাধ্য হয়ে হোক আর মন থেকেই হোক, করেছো তো। আমি তোমাকে বিয়ে করতে বলছিলাম, কিন্তু আমার থেকে দূরে যেতে বলিনি। কখনো কি ভেবে দেখছো আমি এসব কিভাবে সহ্য করেছি? কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি তোমাকে একটু কাছে পাবার জন্য। কত ছটপট করেছি আমি, কত চিৎকার করে কেঁদেছি, মাঝে মাঝে বেহুশ হয়েও পড়েছিলাম। কই তুমি তো তখন আমার একবারও খোঁজ নাওনি। তুমি তোমার মায়ের মন রাখতে গিয়ে আমাকে দূরে ঠেলেছো। তুমি তোমার সন্তানের মুখ দেখবে বলে আমাকে দূরে ঠেলে দিয়েছো, ছোটকে আপন করে নিয়েছো। এসবের মধ্যে তুমি কখনোই আমার কথা ভাবছো? দায়িত্ব হিসেবে বললে হয়তো ভুল হবে, হয়তো গরিবের মেয়ে হিসেবে আমার জন্য কিছু আর বাড়িটা বরাদ্দ করেছো। আসলে তুমি আমাকে নিয়ে শুধু খেলেছো। আমি তোমার কাছে এসব চেয়েছিলাম? আমি এখন হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি এমন জীবন নিয়ে। রোজ রোজ তোমার অপমান, তোমার বউর অপমান, আমি এসব মেনে নিতে পারছি না। আমাকে যেতে দাও, না হলে আমি দম বন্ধ হয়ে এখানেই মারা যাবো। প্লিজ সুফিয়া, তুমি এমনটা করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে
পারবো না। এই বলে বিজয় আমাকে জড়িয়ে ধরলো, কিন্তু তার এই জড়িয়ে ধরার কোনো রিয়াকশন আমার মধ্যে হচ্ছে না। আমি যে মন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাকে যেতেই হবে এখান থেকে বহু দূরে। আমি বিজয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। সুফিয়া, তুমি এমনটা বলতে পারলে? তুমি বলতে বাধ্য করলা। আচ্ছা, তোমার যা খুশি করো, আমি আর তোমাকে বাধা দিব না। বিজয় ঘর থেকে চলে গেল। আমি বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আজ জীবনের প্রথম ভালোবাসার মানুষটার সাথে এমন ভাবে কথা বলেছি, হয়তো এটাই জীবনের শেষ, আর কখনো তার সাথে কথাই হবে না। সারা রাত ঘুম হয়নি, বড্ড খারাপ লাগছে সবকিছু ছেড়ে যেতে। কত স্বপ্ন নিয়ে এ বাড়িতে এসেছিলাম, আজ এক বুক হতাশা নিয়ে চলে যাচ্ছি। পরিটার জন্য খুব মন খারাপ হচ্ছে, খুব মিস করব মেয়েটাকে। মায়ের জন্য খুব খারাপ লাগছে, বয়স্ক মানুষ প্রায় অসুস্থ থাকে, ছোট তো ওর বাচ্চাদের সামলাতেই হিমশিম খায়, ওনাকে কিভাবে দেখবেন। বিজয়ের জন্য মন খারাপ লাগছে, এখনো যে ভালোবাসি তাকে, সে যে আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। আশা করি ছোট ওর বাচ্চাদের নিয়ে ভালো থাকবে। অবশ্য আমি চলে গেলে ওরা এমনিতেই ভালো থাকবে, ওদের সংসারটা ভালোবাসায় পরিপূর্ণ হবে। এসব ভাবছি আর খুব কাঁদছিলাম। কেন এতটা কষ্ট হচ্ছে আমার, ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গেল। ফজরের আজানের শব্দ শুনে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে পুরো বাড়িটা একবার ঘুরে দেখলাম, তারপর ব্যাগপত্র নিয়ে নিচে নেমে এলাম। না, কাউকে আর বলার দরকার নেই, শুধু শুধু সিন ক্রিয়েট করবে। কালকে তো বলছি, এখন কাউকে না বলেই চলে যাব। যত সকাল সকাল সম্ভব বাসা থেকে বের হতে হবে। বেলা হয়ে গেলে আবার বিজয় ঘুম থেকে উঠে পড়বে। আমি চাই না যাওয়ার সময় আর কোনো ঝামেলা হোক। দরজা খুলে বের হওয়ার জন্য পা বাড়ালাম, পিছন থেকে একজন বলে উঠলো, পালাচ্ছ? আমি পেছনে ফিরে দেখি ছোট। কি ভাবো তুমি নিজেকে? এসব করে কি প্রমাণ করতে চাও? কিছু প্রমাণ করতে চাই না, শুধু চাই তোরা ভালো থাক। তুমি এখান থেকে চলে গেলেই কি আমরা ভালো থাকতে পারবো? আমি তো তাই মনে করি। আর কেউ ভালো থাক বা না থাক, তোর বর ঠিকই ভালো থাকবে, কারণ সে এটাই চেয়েছিল। তুমি শুধু তার মুখের কথাটা শুনলে, তার মনের ভেতরের কথাটা শুনলে না। তার মনের ভেতর তো আমি নেই, সেখানে শুধু তোর বসবাস। না বুবু, তুমি ভুল। তার ঘরে আমার বসবাস হলেও তার মনের ভেতর শুধু তোমারই জায়গা আছে। আমি শুধু তার স্ত্রী, তার মনের মানুষ না। তাতে কি আসে যায়? ওর সন্তানের মা তো। সন্তানের মা হলেই কি সব হয়? আমি তো শুধু ওর সন্তান দেওয়ার একটা মেশিন মাত্র। ওর সাথে তো আমার মনের কোনো সম্পর্ক নাই। কিন্তু দেখো তোমার কি ভাগ্য, শ্যামা হয়েও তুমি তোমার স্বামীর মন জুড়ে আছো, আর আমি কত সুন্দর হয়েও তার মনে জায়গা পেলাম না। এই সৌন্দর্যের কি দাম যদি স্বামীর মনে জায়গায় না পাই? মেশিনের যেমন কোনো মন থাকে না, তবুও কাজ করে যায় নিরলস ভাবে। আমাকেও তুমি একটা মেশিনই বলতে পারো, শুধুমাত্র নিজেদের চাহিদা পূরণ করেছি। আমাদের একটা বাচ্চা দরকার, এটাই বড় কথা, আর বাকি সব কিছু শুধুই। বুবু, আমি কখনো চাইনি তুমি এখান থেকে চলে যাও। এ বাড়িটা তো তোমারও, তোমার তো যাওয়ার কথা না। এখনো বলছি থেকে যাও, আমার সতীন হয়ে না, পরীর মামুনি হয়ে। সে যে তোমাকে ছাড়া খেতে চায় না, ঘুমাতে চায় না। তুমি না থাকলে পরীকে কে সামলাবে? আমি তো ওর সৎ মা, কিন্তু তুই তো ওর আসল মা। তোর কাছে পরী অনেক ভালো থাকবে। আর তোমার বর, তার কি হবে? তুই তো আছিস, দেখে রাখিস। বুবু, চলো না একসাথে থাকি, কথা দিলাম তোমাকে আর কষ্ট দিব না। না রে ছোট, তুই আমাকে কখনোই কষ্ট দিসনি। তুই তোর জায়গা থেকে ঠিকই ছিলি। আমার তো তোর উপর রাগ নেই, আমি তো শুধুমাত্র নিজের মতো বাঁচতে চাইছি। বিজয় আর পরীকে নিচে নামতে দেখে আমি তাড়াতাড়ি চলে যেতে চাইলাম, কিন্তু পেছন থেকে পরী এসে আমাকে মামুনি বলে জড়িয়ে ধরলো। মামুনি, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তোমার সাথে নিয়ে যাও। না মা, তুমি চলে গেলে তোমার ভাইদের কে দেখবে? তোমার দাদুকেও তো তোমার দেখতে হবে, তাই না? শোনো বাবু, লক্ষ্মী মেয়ের মতো থাকবে, মাকে একদম জ্বালাবে না, ভাইদের দেখে রাখবে, আর বাবাকেও। মামুনি, বাবা সারা রাত ঘুমায়নি, শুধু কেঁদেছে, আর বলেছে তুমি নাকি আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাচ্ছ। বাবা তোমাকে অনেক ভালোবাসে মামুনি, আমার থেকেও বেশি ভালোবাসে। আমি পরীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বিজয় পাশে এসে বলল, আমি কালকে তোমার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দিও। না বিজয়, এভাবে বলো না। তুমি আমার স্বামী, আমাকে যেমন ভালোবাসার অধিকার আছে, আমাকে আরো অধিকার আছে তোমার। বরং আমি কালকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দিও। সুফিয়া, তুমি থেকে যাও না। না বিজয়, তুমি না চেয়েছিলে আমি মাথা উঁচু করে বাঁচি, এখন সময় এসেছে বাঁচার। তাহলে কোনোভাবে আর তোমাকে আটকাতে পারলাম না। তুমি কি আমাকে পাখির মতো খাঁচায় আটকে রাখতে চাও? না, আমি চাই না তুমি স্বাধীনভাবে আকাশে ওড়ো। তাহলে পাগলামি করছো কেন? অনেক ভালোবাসি তোমায়, তাই। তুমি সেদিন জানতে চেয়েছিলে না আমি তোমাকে এখনো ভালোবাসি কিনা? সত্যি বলবো? ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি আমি। সুফিয়া, তোমাকে অনেক ভালোবাসি। তাহলে থেকে যাও না আমার কাছে, সেটা এখন আর সম্ভব না। চলেই যখন যাবে, কোনোভাবে আর যখন আটকাতে পারবো না, তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো না। তোমার তো চলে গেলে চলবে না, তোমার তো পরিবারের পাশে থাকতে হবে। মা, ছোট আর বাচ্চাদেরকে তোমার প্রয়োজন। আর তোমার কি আমাকে প্রয়োজন নেই? আমি তো চিরজীবনেরই একা, আমার একা থাকতে কষ্ট হবে না। আর কে বলছে তোমাকে আমার দরকার নেই? তুমি তো আমার স্বামী, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি না হয় তোমার পরিচয়টুকু নিয়েই বাঁচবো। আমি কাঁদছি, তার সাথে পরি, মা, বিজয় সবাই কাঁদছে। আসতে
আশ্চর্যের বিষয়, ছোটর চোখেও আজ পানি। আমি বিজয়কে বললাম, শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরবে। বিজয় আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমিও বিজয়কে ধরে কাঁদছি। আমি ওর কাছ থেকে ছুটতে চাইলাম, কিন্তু ও ছাড়ছে না। ও আরো শক্ত করে ধরছে আমাকে, যেন পালাতে না পারি। আমি জোর করেই ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। চোখের পানি মুছে সামনের দিকে পা বাড়ালাম অজানা এক দেশের উদ্দেশ্যে। জানি না ওই জীবনটা আমার জন্য কেমন হবে, জানি না আগামী দিনগুলোতে আমার জন্য কি অপেক্ষা করছে। তবুও এক বুক ভালো থাকার প্রয়াস নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। জানি না এদেশের সাথে আর কখনো দেখা হবে কিনা, জানি না মনের স্বপ্নগুলো পূরণ হবে কিনা। তবুও পা বাড়াচ্ছি অনেক আশা নিয়ে। যদি এই কালো মেঘ ভেঙে কখনো নতুন সূর্যের আগমন ঘটে, শেষবারের মতো একবার পিছু ফিরে চাইলাম। পরি আর তার বাবা এখনো কাঁদছে। যতক্ষণ চোখের আড়াল হয়নি ঠাই দাঁড়িয়েছিল। আজ অনুপম রায়ের একটা গান খুব মনে পড়ছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব ফেলে নষ্ট জীবন।